যারা 2025 সালে WBSSCর সেকেন্ড SLSTর ইংরাজি 11-12 পরীক্ষায় বসবেন তাদেরকে আজকে আমি পড়াবো বিখ্যাত সনেটিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সনেট নাম্বার 18। আমি বললাম সনেটিয়ার উইলিয়াম শেক্সপিয়ার। আমরা উইলিয়াম শেক্সপিয়ারকে চিনি সাধারণত নাট্যকার হিসাবে। ইংরাজি সাহিত্যের যারা ছাত্রছাত্রী তাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ার তিনি নাট্যকার ছাড়াও কখনো সনেটিয়ার, কখনো পোয়েট, কখনো একজন স্টেজ অ্যাক্টার। কিন্তু যারা এই স্টুডেন্ট নন ইংলিশ লিটারেচারের তাদের কাছে উইলিয়াম শেক্সপিয়ারের পরিচয় মূলত নাট্যকার। যাই হোক, আজকে আমরা যেটা পড়বো সেটা উইলিয়াম শেক্সপিয়ারের একটি সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট নাম্বার 18। যে সনেটটি সম্ভবত উইলিয়াম শেক্সপিয়ারের সমস্ত সনেটগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। যাই হোক, উইলিয়াম শেক্সপিয়ারের এই সনেটটি পড়ার আগে আমাদেরকে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে কিছু তথ্য বা ইনফরমেশান কালেক্ট করতে হয়, যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগে। আমি কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস নোট করেছি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পয়েন্টসগুলো যদি আপনারা জানেন বা মনে রাখেন তাহলে আপনাদের সেকেন্ড SLST পরীক্ষার জন্য এনাফ। কারণ যে পয়েন্টসগুলো আমি লিখেছি সেগুলো উইলিয়াম শেক্সপিয়ারের উপরে প্রযোজ্য, তার নাটক এবং তার সনেটের উপর প্রযোজ্য, এবং যে সনেটটা আমরা পড়ব সেই সনেটের উপরেও প্রযোজ্য। এবং যেহেতু MCQ আসবে, MCQতে উইলিয়াম শেক্সপিয়ারের উপরে হাজার গন্ডা জিনিস থাকবে না। এখান থেকে একটা প্রশ্ন আসা উচিত, আসবেও। যার পয়েন্টসগুলো দেবো এগুলোকে মনে রাখলেই আপনারা সেই প্রশ্নের উত্তরটা করতে পারেন। শেক্সপিয়ারের যে জিনিসগুলো আমরা জানবো, প্রথম হচ্ছে শেক্সপিয়ারের বার্থ এপ্রিল 23, 1564। যদি আপনাদের ডেটটা মনে নাও থাকে সোজা, তাহলে ইয়ারটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। 1564-এ শেক্সপিয়ারের জন্ম এবং 1616 শেক্সপিয়ারের মৃত্যু। এই দুটো কিন্তু খুব ভাইটাল। আর শেক্সপিয়ার যেদিনকে জন্মেছেন সেদিনকেই মারা গেছেন, এবং সেটা হচ্ছে 23শে এপ্রিল। কাজে এইটা মনে রাখাটা খুবই সোজা, এবং এটা মনে রাখবেন। এখান থেকে শর্ট প্রশ্ন আসে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে শেক্সপিয়ারের বার্থ এপ্রিল 23, 1564 এবং ডেথ এপ্রিল 23, 1616। শেক্সপিয়ার কোথায় জন্মেছেন? স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, যেটা ওয়ারউইকশায়ার নামে একটা কাউন্টি। ইংল্যান্ডেতে একাধিক কাউন্টি বা প্রদেশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ওয়ারউইকশায়ার। তার একটি জায়গার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন। সেখানেতে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন। ওকে, এরপরে যেটা জানার সেটা হচ্ছে শেক্সপিয়ারের ওয়াইফের নাম কি। শেক্সপিয়ারের ওয়াইফের নাম হচ্ছে অ্যানি হ্যাথওয়ে। অ্যানি হ্যাথওয়ে, এটা হচ্ছে শেক্সপিয়ারের ওয়াইফের নাম। আরও শেক্সপিয়ারের জীবনে অনেক ঘটনা আছে, কিন্তু ওগুলো আমাদের পরীক্ষার জন্য দরকার নেই। আর আপনারা মানে লিটারেচারের স্টুডেন্ট হলেও আপনারা দিতে যাচ্ছেন চাকরির পরীক্ষা, এবং চাকরির পরীক্ষাতে সমস্ত জিনিস তার উপরে প্রশ্ন আসে না, আসবে তো একটা ম্যাক্সিমাম প্রশ্ন। কাজেই সেগুলো যেখান থেকে আসতে পারে আমি সেগুলোই আপনাদেরকে সরবরাহ করছি। নেক্সট হচ্ছে শেক্সপিয়ারের লিটারারি ওয়ার্কস, ভেরি ইম্পর্টেন্ট। শেক্সপিয়ার আমরা জানি যে তিনি একাধারে একজন ড্রামাটিস্ট, তিনি একাধারে একজন পোয়েট, তিনি একাধারে একজন অ্যাক্টার, স্টেজ অ্যাক্টার। কাজেই এবং একাধারে তিনি হিস্টোরিক্যাল প্লে রাইটার। এই চারটেই হচ্ছে শেক্সপিয়ারকে আমরা খুব সহজে বিশ্লেষণ করতে পারি যে তিনি একজন ড্রামাটিস্ট, তিনি একজন পোয়েট, তিনি একজন হিস্টোরিক্যাল প্লে রাইটার এবং একজন স্টেজ অ্যাক্টার। তা শেক্সপিয়ার নিজে কিন্তু স্টেজে অভিনয় করতেন, এটা খেয়াল রাখবেন। আমি এই পয়েন্টটা লিখিনি, কিন্তু এটা খেয়াল রাখবেন। মানে এটা আশা করি আপনারা জানেন সবাই, কাজে এখানটায় নতুন করে আমি লিখিনি। নেক্সট হচ্ছে শেক্সপিয়ারের লিটারারি ওয়ার্কসের মধ্যে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে শেক্সপিয়ারের ট্র্যাজেডি অ্যান্ড কমেডি, যাকে আমরা বলি শেক্সপিয়ারের ড্রামা, শেক্সপিয়ারিয়ান ড্রামা। শেক্সপিয়ারের ড্রামা কটা, এটা একটা শর্ট প্রশ্ন। শেক্সপিয়ারের ড্রামা কটা এই নিয়ে একটুখানি বিতর্ক আছে। কেউ কেউ বলেন 38, কেউ কেউ বলেন 37। মানে ম্যাক্সিমাম ক্রিটিক আগে বলতেন 38, বর্তমানে বেশ কিছু ক্রিটিক বলছেন 37, কারণ তারা রিচার্ড থার্ডকে শেক্সপিয়ারের ড্রামা বলে অনেকেই মনে করেন না। যাই হোক, শেক্সপিয়ারের ড্রামা বললে এখনও আমরা 38ই বলবো। 38 তিনি তিনটে ফেজেতে সেই ড্রামাগুলো লেখেন, 38 টোটাল। তবে
যদি 37 থাকে, 38 না থাকে, 37 থাকে, তাহলে সেটাতেই টিক চিহ্নটা আপনারা দেবেন। নেক্সট হচ্ছে শেক্সপিয়ার রোট 154 সনেট। শেক্সপিয়ার 154টা সনেট তিনি লিখেছেন, ঠিক আছে। এবং এই সনেট নিয়ে বিস্তৃত আলোচনা আমি পরে আসছি, কারণ আমাদেরকে শেক্সপিয়ারের সনেটটাই পড়তে হবে, ওটা পরে আসছি। যাই হোক, তিনি 154টা সনেট মোট লিখেছেন, একটা সনেটের সিরিজ লিখেছেন। এবং শেক্সপিয়ার যে প্যাটার্নে তার সনেট লিখেছেন সেই প্যাটার্নটা পেট্রার্কান যে সনেট ফর্মের সঙ্গে আমরা পরিচিত, সেই সনেট ফর্মের সঙ্গে তার কোনো মিল নেই। শেক্সপিয়ারের যে সনেট ফর্ম তাকে আমরা বলি শেক্সপিয়ারিয়ান সনেট প্যাটার্ন, অথবা তাকে বলা হয় ইংলিশ সনেট। এটা খেয়াল রাখেন যে শেক্সপিয়ারিয়ান সনেট প্যাটার্নকে আর কি নামে ডাকা হয়? শেক্সপিয়ারিয়ান সনেট প্যাটার্নকে ডাকা হয় ইংলিশ সনেট প্যাটার্ন রূপে। অর্থাৎ পেট্রার্কান সনেট মডেল অর ইটালিয়ান সনেট মডেল, শেক্সপিয়ারিয়ান সনেট মডেল অর ইংলিশ সনেট মডেল, এবং স্পেন্সারিয়ান সনেট মডেল অর স্কটল্যান্ডিয়ান সনেট মডেল, এইগুলো একটুখানি খেয়াল রাখার। ওকে, এরপরে বলি শেক্সপিয়ার 154টা সনেট তিনি লিখেছেন, এবং তিনি লিখেছেন দুটো নন ড্রামাটিক পোয়েম, দুটো বিশাল বড় বড় কবিতা। একটা হচ্ছে রেপ অফ লুক্রেসি এবং অন্যটি হচ্ছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। সেগুলো বিশাল বড় বড় কবিতা, যাকে আমরা বলি নন ড্রামাটিক পোয়েট্রি। এছাড়া শেক্সপিয়ার আরও একাধিক কবিতা রচনা করেন। শেক্সপিয়ারকে কী নামে ডাকা হয় বা কী নামে তিনি বিশ্ব সাহিত্যে পরিচিত? শেক্সপিয়ার বিশ্ব সাহিত্যে বার্ড অফ অ্যাভন এই নামেই পরিচিত। এটা কিন্তু এই এসএসসির কোয়েশ্চেন সেটারদের খুব পছন্দের একটা প্রশ্ন। ইনফ্যাক্ট যদি এখানে আপনারা নাও পান, যারা পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ইন্টারভিউতে যাবেন, তাদেরকে কি মানে এটা হামেশাই প্রশ্নটা করা হয় যে শেক্সপিয়ারকে কী নামে ডাকা হয় বা কী নামে শেক্সপিয়ার পরিচিত। ইনফ্যাক্ট আমাকেও আমার এসএসসি যখন ইন্টারভিউ হয়েছিল তখন জিজ্ঞেস করেছিল যে শেক্সপিয়ারকে আমরা কী নামে অন্যভাবে চিনি। উত্তরটা হচ্ছে বার্ড অফ অ্যাভন, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন, জানেন আপনারা সবাই জানেন, জাস্ট একটু মনে করিয়ে দেওয়া যে শেক্সপিয়ারকে আমরা বার্ড অফ অ্যাভন নামেও চিনি। বার্ড অফ অ্যাভন ছাড়াও শেক্সপিয়ারকে ইংল্যান্ডস ন্যাশনাল পোয়েট অর দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড এটাও অনেকে বলে থাকেন। ওকে, এরপরে আসি এই শেক্সপিয়ারের সনেটের প্রকাশকাল। শেক্সপিয়ার যে 154টি সনেট লিখেছেন, প্রথম প্রকাশ কখন হয়েছিল এবং কার দ্বারা হয়েছিল এটা ইম্পর্টেন্ট। 1609 খ্রিস্টাব্দে শেক্সপিয়ারের সনেট প্রথম প্রকাশিত হয় বাই থমাস থর্প। থমাস থর্প বলে একজন সাহিত্য অনুরাগী, তিনি শেক্সপিয়ারের এই সনেটগুলোকে একত্রে প্রথম কোয়ার্টো এডিশনে প্রকাশ করেন, সেটা হচ্ছে 1609। মনে রাখার হচ্ছে শেক্সপিয়ারের 154টি সনেটই প্রথম 1609 খ্রিস্টাব্দে থমাস থর্পের দ্বারা প্রকাশিত হয়েছিল, এবং সেই এডিশনটিকে বলা হয় কোয়ার্টো এডিশন। আমি এই ইনফরমেশনটা লিখে রেখেছি। এরপরে আসি শেক্সপিয়ারের নাটকগুলির প্রকাশকাল। শেক্সপিয়ারের সমস্ত নাটককে 1623 খ্রিস্টাব্দে ফার্স্ট ফোলিও এডিশনে হেমিং অ্যান্ড কন্ডেল প্রকাশ করেন। হেমিং অ্যান্ড কন্ডেল তারা 1623 খ্রিস্টাব্দে ফার্স্ট ফোলিও এডিশন অফ ড্রামা প্রকাশ করেন। ওকে, শেক্সপিয়ার সম্পর্কে এই কটা তথ্য মনে রাখলে আপনাদের চাকরির জন্য যথেষ্ট। এই কটা তথ্য কিন্তু অবশ্যই মনে রাখবেন। এরপরে চলে আসি শেক্সপিয়ারিয়ান সনেটের কথা। এরকমভাবে যদি আপনারা ইনফরমেশানগুলোকে সংগ্রহ করেন, কেউ আপনাদের চাকরি থেকে আটকাতে পারবে না। কারণ চাকরিতে, যেটা আমি আগে বলেছি, যে চাকরিতে হাজার ঘন্টা জিনিস চায় না, চাকরিতে কিছু স্পেসিফিক টাইপের জিনিসই চায়। সেই জিনিসগুলো হচ্ছে এই ইনফরমেশান, ঠিক আছে। ইনফ্যাক্ট কারা কোন চাকরিটা করার জন্য মানে এলিজিবল তো সবাই সব কিছুতে হয়, কিন্তু কাদের কোন চাকরিতে আবেদন করা দরকার, ইনফ্যাক্ট সেটা নিয়ে একটা ভিডিও আমার ইনফ্যাক্ট করা দরকার ছিল, তাহলে আপনাদের একটা সুবিধা হতো। যাই হোক, এরপরে আসি শেক্সপিয়ারের সনেটের কথা। শেক্সপিয়ারের সনেট 154টি। ওকে, সেই 154টি সনেটই আমরা বলছি 1609 খ্রিস্টাব্দে থমাস থর্প দ্বারা ফার্স্ট কোয়ার্টো এডিশনে প্রকাশিত হয়। শেক্সপিয়ারের এই সনেটগুলোকে আমরা তিনটে পর্যায়ে ভাগ করতে পারি: 1 থেকে 126, 127 থেকে 152 এবং 153 এবং 154। 1 থেকে 126 এই সনেটগুলি শেক্সপিয়ার তার এক বন্ধুকে, একজন মেল ফ্রেন্ড, পুরুষ বন্ধুকে তিনি উৎসর্গ করেন, যাকে তিনি বলছেন ফেয়ার ফ্রেন্ড অথবা ফেয়ার ইউথ, ঠিক আছে। সুন্দর বন্ধু, সুন্দর যুবক, এই বলেই শেক্সপিয়ার তাকে এই কবিতাগুলো বা এই সনেটগুলো উৎসর্গ করছেন, এবং যাকে উৎসর্গ করছেন তার নাম হচ্ছে মিস্টার WH। মিস্টার WH। ইনফ্যাক্ট শেক্সপিয়ার এই যে সনেটগুলো লিখেছেন সেখানে তিনি মেনশন করেই দিয়েছেন যে মিস্টার WH, তাকে তিনি এই সনেটগুলো ডেডিকেট করছেন। ওকে, এই যে মিস্টার WH, কে এই WH, এই নিয়ে কয়েক লক্ষ থিসিস লেখা হয়েছে,
হাজার গন্ডা বিতর্ক রয়েছে। যাই হোক, অত ঝুট ঝামেলার মধ্যে আমাদের গিয়ে দরকার নেই। আমরা জানবো যে বড় বড় বিদগ্ধ পণ্ডিতরাই বের করতে পারেননি, সেখানে আমি আপনি কোনো ব্যাপার না। আমরা যেটা জানার, মানে আমাদের যেটুকু জানার, সেটা হচ্ছে শেক্সপিয়ারের এই প্রথম যে পর্যায়, সেটাতে 1 থেকে 126টা সনেট আছে। সেই সনেটগুলো শেক্সপিয়ার তার এক সুন্দর পুরুষ বন্ধুকে তিনি ডেডিকেট করেছেন, এবং সেই পুরুষ বন্ধুর নাম হচ্ছে মিস্টার WH। মিস্টার WH কে, এটা অনেক সময় প্রশ্ন আসে। বেশিরভাগ ক্রিটিকই এই দুটো নামের মধ্যেই আটকে আছেন। একটা হচ্ছে থার্ড আর্ল অফ সাউদাম্পটন অথবা থার্ড আর্ল অফ পেমব্রুক। তার মধ্যে আবার মানে ওই সমস্ত ক্রিটিকদের মধ্যে আবার বেশিরভাগই থার্ড আর্ল অফ সাউদাম্পটনকেই শেক্সপিয়ারের এই মিস্টার WH এই বন্ধুটি বলে স্বীকার করে নিয়েছেন। যাই হোক, আমাদের এই দুটোকে মনে রাখতে হবে। এরপরে যে সনেটের ভাগটি, সেটা হচ্ছে 127 থেকে 152, যে সনেটগুলি অ্যাড্রেস টু এ ডার্ক লেডি, একজন ভদ্রমহিলা, তাকে শেক্সপিয়ার এই সনেটগুলি অ্যাড্রেস করেছেন। অ্যাড্রেস টু এ ডার্ক লেডি, সেটা হচ্ছে 127 থেকে 152, এবং 153 এবং 154 দেখুন আমি নীলকাঠিতে লিখেছি। এই সনেট দুটো সম্পূর্ণ এ ক্লাস অ্যাপার্ট ফ্রম ইচ অ্যান্ড এভরি সনেট। 153 এবং 154 এই সনেট দুটো সম্পূর্ণ এই 154টা সনেটের মধ্যে সম্পূর্ণ আলাদা। এরা নিজেরাই একটা যেন গ্রুপ তৈরি করেছে। এইখানেতে শেক্সপিয়ার প্রেম সম্পর্কে, ইনফ্যাক্ট প্রেমের দেবতা কিউপিড সম্পর্কে বা কিউপিডের উদ্দেশ্যে তিনি এই সনেট দুটোকে লিখেছেন। আর একটা জিনিস এই শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে বলে নেওয়ার, সেটা হচ্ছে এই শেক্সপিয়ারিয়ান সনেটকে আমরা সুগার সনেট আর বিটার সনেট এই দুটো ভাগে ভাগ করি। মানে এটা চাকরির পরীক্ষায় পড়া উচিত না, তাও যখন সনেট সম্পর্কে জানছি জেনে নিই, সামান্য 1 মিনিট লাগবে। হোয়াট ইজ আ সুগার সনেট অ্যান্ড হোয়াট ইজ আ বিটার সনেট। শেক্সপিয়ারের এই সনেটের মধ্যে কিছু সনেট আছে খুব আনন্দ দেয়, সেখানে প্রেম, ভালোবাসা, বন্ধুদের মধ্যে সম্পর্ক, এই সমস্ত ভালো ভালো দিককে, মানে জীবনে ভালো ভালো দিককে প্রকাশ করা হয়েছে, তাকে আমরা বলি সুগার সনেট, শেক্সপিয়ারিয়ান সুগার। সমস্ত সনেটের মাধ্যমে শেক্সপিয়ার মৃত্যু, তারপরে বার্ধক্য, তারপরে ইনফিডিলিটি মানে অবিশ্বাস, এই সমস্ত থিমকে তুলে ধরেছেন। সেই সমস্ত সনেটকে আমরা বলছি বিটার সনেট। ওকে, কাজে সনেট সম্পর্কে এই ইনফরমেশান কটা জানলেই আপনাদের শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে মানে চাকরির জন্য মোর দ্যান এনাফ জানা হয়ে গেল। এরপরে আমরা আসবো পার্টিকুলারলি এই সনেট, অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, শেক্সপিয়ারের সনেট নাম্বার 18। এই 154টা সনেটের মধ্যে এই 18 নম্বর সনেটের কথা, যে সনেটটি একটি সুগার সনেট, এটা মনে রাখার যে এই সনেট 18 হচ্ছে একটা সুগার সনেট। এবং বলা হয় যে এই 154টি সনেটের মধ্যে 2টি সনেট শেক্সপিয়ারের নিজস্ব খুব পছন্দেরও ছিল, মানে বলা হয়, এবং দেশ বিদেশের ক্রিটিকদেরও খুব পছন্দ। সনেট নাম্বার 18, একে বলা হয় যে এটা হচ্ছে মোস্ট আইকনিক অফ শেক্সপিয়ারিয়ান সনেট। সনেট নাম্বার 18 মোস্ট আইকনিক অফ শেক্সপিয়ারিয়ান সনেট। আর একটি রয়েছে সনেট নাম্বার 116। যাই হোক, চলুন এরপরে আমরা আসি সনেট কাকে বলে এবং শেক্সপিয়ারিয়ান সনেটের সঙ্গে অন্য সনেট দুটোর পার্থক্য কী, তারপরে আমরা কবিতাটায় ঢুকবো। ওকে, তাহলে আমাদের দেখবেন যে পড়াটা খুব ইজি হয়ে যাচ্ছে। 13শ শতকে ইটালির কবি গিয়াসিমো ডেল লেন্টিনি বা গিয়াকোমো ডেল লেন্টিনি তিনি এই সনেট ফর্মের জন্ম দেন, এবং পরবর্তী ক্ষেত্রে দান্তে এবং ক্যাভালকান্তি আর দুই বিখ্যাত ইটালির কবির হাতে সেই সনেট অনেক রিফাইন্ড হয়, এবং সনেটের একদম যে রিফাইন্ড মডেল আমরা দেখি সেটা কামস ফ্রম পেট্রার্ক। বিখ্যাত ইটালির কবি পেট্রার্ক তিনি সনেটের আধুনিক যে ফর্ম আমরা পড়ি সেটার তিনি জন্ম দেন, এবং তার নাম অনুযায়ী সেই ইটালিয়ান সনেট তাকে আমরা পেট্রার্কান সনেটও বলি। অর্থাৎ পেট্রার্কান সনেটকে আমরা দুটো নামে ডাকতে পারি, ইটালিয়ান সনেট বা পেট্রার্কান সনেট। হোয়াট ইজ আ সনেট? সনেট ইজ আ পোয়েম অফ 40 লাইন্স উইথ আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড উইথ আ সার্টেন রাইম স্কিম। সনেট বললে আমরা সবথেকে ভালো বলবো যে সনেট হলো একটা 14 লাইনের কবিতা, যাকে আমরা বলি চতুর্দশপদী কবিতা। যে কবিতা বাংলায় লিখে মাইকেল মধুসূদন অত্যন্ত বিখ্যাত হয়েছেন, সেই 14 লাইনের একটি ছোট কবিতা, তাকে আমরা বলি সনেট। বাট ইট হ্যাজ আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড সার্টেন রাইম স্কিম। সনেটের মধ্যে আয়াম্বিক পেন্টামিটারের ব্যবহার হয় এবং একটি নির্দিষ্ট রাইম স্কিম বা ছন্দ অলঙ্কারের ব্যবহার আমরা দেখি। সো সনেট ইজ এ পোয়েম অফ 40 লাইন্স উইথ আয়াম্বিক পেন্টামিটার অ্যান্ড সার্টেন রাইম স্কিম। Usually the poet expresses his
এনি পার্সোনাল ইমোশন অর ফিলিং থ্রু হিজ সনেটস। সাধারণত কবিরা তাদের নিজস্ব কোনো অনুভূতি এই সনেটের মাধ্যমে প্রকাশ করেন। অর্থাৎ সনেট সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ের উপরেই লেখা হয়, একাধিক বিষয় নিয়ে একটা সনেট লেখা হয় না। সনেট পার্টিকুলারলি কোনো একটা টপিকের উপরেই সাধারণত লেখা হয় এবং তার মধ্যে আয়াম্বিক পেন্টামিটার থাকে এবং নির্দিষ্ট কিছু রাইম স্কিম, মেট্রিক্যাল প্যাটার্ন তার মধ্যে আমরা লক্ষ্য করি। এটা হলো সনেটের ডেফিনেশন। পেট্রার্কান সনেটে আমরা দেখতে পাই সেই সনেটের মধ্যে একটা অক্টেভ এবং একটা সেস্টেট থাকে। প্রথম 8 লাইনকে আমরা বলি অক্টেভ, ফার্স্ট 8 লাইনের যে স্ট্যাঞ্জা, হোয়ার কামস দ্য আর্গুমেন্ট, অ্যান্ড দেন দ্য নেক্সট 6 লাইন যাকে আমরা বলি সেস্টেট, দেয়ার কামস দ্য কনক্লুশন। অর্থাৎ এই অক্টেভ এবং সেস্টেটের বিভাজন এটা হচ্ছে পেট্রার্কের লেখা সনেটের নির্দিষ্ট প্যাটার্ন। But Shakespeare deviates from this Petrarchan model and he introduced a newer type of sonnets that is called Shakespearean sonnet or English sonnet. শেক্সপিয়ার একটা নতুন ধরনের সনেটের প্রবর্তন করেন, সনেট প্যাটার্নের জন্ম দেন, যাকে আমরা বলছি শেক্সপিয়ারিয়ান সনেট। এবং ইংল্যান্ডে এই সনেটটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে, তাই একে অনেকে ইংলিশ সনেটও বলে থাকেন। সেই সনেটের বৈশিষ্ট্য, ইন এ শেক্সপিয়ারিয়ান সনেট উই নোটিস 3 কোয়াট্রেন্টস অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট। শেক্সপিয়ারের সনেটে 3টে কোয়াট্রেন্ট এবং একটা কনক্লুডিং কাপলেট পাওয়া যায়। কোয়াট্রেন্ট কথাটার অর্থ হলো 4। কোয়াট্রেন্ট কথাটার অর্থ হলো 4, অর্থাৎ 4 লাইনের এক একটা স্ট্যাঞ্জা, 3টে 4 লাইনের স্ট্যাঞ্জা, 3 4 12 লাইন। এবং কনক্লুডিং কাপলেট কথাটার অর্থ হলো 2, শেষেতে কনক্লুডিং মানে শেষে একটা 2 লাইনের কাপলেট পাওয়া যায়, অর্থাৎ 3টে কোয়াট্রেন্ট থাকে এবং একটা কাপলেট থাকে। ইন 3 কোয়াট্রেন্টস ইউজুয়ালি দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ আর্গুমেন্ট। ইন 3 কোয়াট্রেন্টস ইউজুয়ালি দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ আর্গুমেন্ট। কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কবি আর্গু করেন, তিনি আমাদের সামনে উত্থাপন করেন, সেটা সাধারণত এই প্রথম 3টে কোয়াট্রেনেতেই কবি করেন বা শেক্সপিয়ার করতেন এবং শেক্সপিয়ারের পরবর্তী কবিরাও করেন। অ্যান্ড ইন দ্য লাস্ট পার্ট অর দ্য কনক্লুডিং কাপলেট দেয়ার কামস দ্য কনক্লুশন। কনক্লুডিং কাপলেটে এই যে 3টে আর্গুমেন্ট কবি প্রেজেন্ট করেন, তাদের যে কনক্লুশন তিনি সেটা এই কনক্লুডিং কাপলেটেই ড্র করেন। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান প্যাটার্নের বৈশিষ্ট্য। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিমটা খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট প্রশ্নে আসে। মানে 3 কোয়াট্রেন্ট 1 কনক্লুডিং কাপলেট, শেক্সপিয়ারিয়ান সনেটের যেটা স্ট্রাকচার সেটা ইম্পর্টেন্ট, শর্ট প্রশ্নে আসে। এবং রাইম স্কিম আপনাদের এই সনেটটার রাইম স্কিমও এক, ইনফ্যাক্ট শেক্সপিয়ারের সমস্ত সনেটের রাইম স্কিমই এক। এটা কিন্তু ইম্পর্টেন্ট। শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম কেমন, চলুন এই সনেটটার মানে ইন জেনারেল শেক্সপিয়ারিয়ান সনেটের প্যাটার্ন এবং তার রাইম স্কিম সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখুন আমি লিখেছি যে সনেট 18, আমি এটারই রেফারেন্সে লিখেছি, ইট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ মোনোলগ। সনেট 18টা একটা আমরা দেখি, ইনফ্যাক্ট সমস্ত শেক্সপিয়ারিয়ান সনেটে একটা আর্গুমেন্টকে প্রেজেন্ট করে, কিছু একটা বক্তব্য কবির প্রেজেন্ট করে এবং সাধারণত সেগুলো সব মোনোলগ, মানে কবি নিজেই নিজেকে যেন বলছেন বা নিজেকে শোনাচ্ছেন। মোনোলগ মানে হচ্ছে স্বগতোক্তি, সেটাই শেক্সপিয়ারিয়ান সনেটের বৈশিষ্ট্য। এবং এই সনেটটাও সেই একই প্যাটার্নকেই ফলো করে। মিটার, শেক্সপিয়ারিয়ান সনেটের মিটার খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম আগেই যে সনেটের মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, এটা মনে রাখবেন, আয়াম্বিক পেন্টামিটার। এরপর হচ্ছে স্ট্রাকচার অর স্ট্যাঞ্জা প্যাটার্ন। শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ আ টোটাল ডিফারেন্ট স্ট্রাকচার দ্যান পেট্রার্ক। এখানে কি স্ট্রাকচার আমরা দেখছি, 3 কোয়াট্রেন্টস অ্যান্ড 1 কনক্লুডিং কাপলেট। ওকে, এটা জেনে নেওয়ার। এরপরে আর একটা জেনে নেওয়ার, সেটা হচ্ছে রাইম স্কিম। শেক্সপিয়ারের সমস্ত সনেটারি রাইম স্কিম একই, সেটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। ওকে, এটাকে মনে রাখার। এরপরে যদি এটা আসে, অনেক সময় আসে যে হোয়াট ইজ দ্য টাইপ অফ দিস পোয়েট্রি, এই কবিতাটার টাইপ কি, আমরা বলবো লিরিক্যাল লাভ পোয়েম। দিস ইজ আ লাভ পোয়েম অ্যান্ড ইট হ্যাজ লিরিক্যাল কোয়ালিটি, সো দিস ইজ আ লিরিক্যাল লাভ পোয়েম। ওকে, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই শেক্সপিয়ারের এই সমস্ত সনেটগুলোর কম্পোজিশন ইয়ার। শেক্সপিয়ারের সনেটগুলো কোন সময় শেক্সপিয়ার কম্পোজ করেছেন এক্স্যাক্ট ডেট জানা যায় না, তবে 1590s মানে 1590-এর দশকেতে, মানে ওই 1590 থেকে ওই 1598 এই পিরিয়ডের মধ্যেই শেক্সপিয়ার তার সমস্ত সনেটগুলোকে লিখেছেন। ওকে, কাজেই আপনাদের এটা মনে রাখা যে 1590s মানে 1590-এর দশকে শেক্সপিয়ার তার এই সনেটগুলোকে কম্পোজ করে। এই যে ইনফরমেশানগুলো আপনাদেরকে দিলাম, এই ইনফরমেশানগুলো এই সনেটটার জন্য, এই সনেট থেকে একটা প্রশ্ন সেট হবেই, মানে শেক্সপিয়ারের উপর একটা প্রশ্ন অবশ্যই সেট হবে, যেহেতু এটা ইংরাজির পরীক্ষা। যা আসবে এইটুকু মনে রাখলে তার মধ্যেই পাবেন। এবং কবিতাটাকে পড়িয়ে দিচ্ছি, কবিতার মধ্যেও রেফারেন্সে আসতে পারে, কিন্তু শেক্সপিয়ার এবং তার সনেটের উপরে যদি কিছু
প্রশ্ন হয় এর মধ্যেই সেট হবে, এর বাইরে কিছু সেট হবে না। ঠিক আছে, আর একটা জিনিস এই সনেটটা পার্টিকুলারলি এই সনেটটার জন্য বলি, এই সনেটটার থিমটা কি সেইটা আমি একটুখানি লিখে দিয়েছি। দিস ইজ দ্য মোস্ট আইকনিক অফ শেক্সপিরিয়ান সনেটস, সেটাকে আমি লিখেছি সনেট 18 ইজ দ্য মোস্ট আইকনিক অফ অল শেক্সপিরিয়ান সনেটস হোয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ফ্রেন্ডস বিউটি উইথ দ্যাট অফ আ সামার্স ডে। শেক্সপিয়ারের এই সনেটে শেক্সপিয়ার তার বন্ধু, তার সেই ফেয়ার ফ্রেন্ড, তার সেই সুন্দর বন্ধুর বিউটিকে কম্পেয়ার করছেন উইথ দ্যাট অফ আ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে। সামার্স ডে এটা গ্রীষ্মের দিনও বোঝায়, এটা গোটা গ্রীষ্মকালকেও বোঝায়, আমরা পরে সেটা আসছি। ওখানকার শ্রেষ্ঠ ঋতু সেই সামারের ডের সঙ্গে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে কম্পেয়ার করছেন এবং তিনি দেখাচ্ছেন যে সামারের ডেরও একটা নির্দিষ্ট টাইম স্প্যান আছে, লিমিট আছে, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য ইটার্নাল। কিভাবে ইটার্নাল? তার ভার্সের মাধ্যমে ইটার্নাল, তার বন্ধুর সৌন্দর্য তার কবিতার মাধ্যমে ইটার্নাল হয়ে যাচ্ছে, সেটাকেই শেক্সপিয়ার এই কবিতার মাধ্যমে বলেছেন। সো হিয়ার দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ ফ্রেন্ডস বিউটি টু এ সামার্স ডে অনলি টু কনক্লুড দ্যাট হিজ বিউটি ইজ মোর টেম্পারেট অ্যান্ড মোর লাভলি। এই কবিতাতে প্রকৃতির ক্ষণস্থায়ী সৌন্দর্যের সঙ্গে বন্ধুর দীর্ঘস্থায়ী সৌন্দর্য বা চিরস্থায়ী সৌন্দর্যের একটা কম্প্যারিজন শেক্সপিয়ার করেছেন এবং তিনি বলছেন যে তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী হবে। কিভাবে হবে? বাই ভার্চু অফ হিজ পোয়েটিক পাওয়ার, তার কবিত্ব প্রতিভার মাধ্যমে তার বন্ধুর সৌন্দর্য চিরস্থায়ী হবে। অসাধারণ সুন্দরভাবে শেক্সপিয়ার এই কবিতাটাকে লিখেছেন বা এই সনেটটাকে লিখেছেন। চলুন এরপরে আমরা সনেটটাকে পড়া শুরু করি। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? Thou art more lovely and more temperate, rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. আমি কি তোমার সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করব? একটা কোয়েশ্চেন রয়েছে। ওকে, প্রথম লাইনটাই খুব স্ট্রাইকিং, অ্যাব্রাপ্ট ওপেনিং। এই অ্যাব্রাপ্ট ওপেনিং যে কোনো কবি বা লেখকের একটা বড় সম্পদ, পাঠকের মনোযোগকে আকর্ষণ করার জন্য। তিনি কি বলছেন, মানে শেক্সপিয়ার কি বলছেন? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? দি হচ্ছে আর্কেইক ফর্ম অফ ইউ, দি টিএইচ ডবল ই, দি হচ্ছে আর্কেইক ফর্ম অফ ইউ। পুরনো দিনেতে তুমি বা তোমাকে এই অর্থে আমরা দিয়ের ব্যবহার করতাম। ঠিক আছে, শ্যাল আই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করব টু এ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে? গ্রীষ্মের দিন কেন? যেটা আমরা বলছিলাম যে ইংল্যান্ডে গ্রীষ্মকাল খুব মনোরম, কিন্তু গ্রীষ্মকালে যেটা লাইফ স্প্যান বা ডিউরেশন সেটা খুব শর্ট। গ্রীষ্মের দিন খুব মনোরম হলেও, খুব পছন্দের হলেও তার পরিধিটা খুব শর্ট। সেটাকেই কবি বলছেন আমি কি তোমার সৌন্দর্যকে একটা গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করব? কেউ কেউ বলেন এটা গ্রীষ্মের দিন, কেউ বলেন যে টোটাল গ্রীষ্মকাল, মানে গ্রীষ্মকালটাই খুব সুন্দর এবং সেটারও স্থায়িত্ব খুব একটা বেশি নয়। গ্রীষ্মের দিনের স্থায়িত্ব তো একটা দিনের স্থায়িত্ব, আর গ্রীষ্মকালেরও স্থায়িত্ব বেশি না। যাই হোক, কবি বলছেন যে তোমার সৌন্দর্যকে কি আমি এই অসাধারণ সুন্দর গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে বা গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করব? কোয়েশ্চেন মার্ক। দিস ভেরি ওপেনিং লাইন প্রেজেন্টস বিফোর আস আর রেটোরিক্যাল কোয়েশ্চেন। এই প্রথম লাইনটাই আমাদের সামনে একটা আলংকারিক প্রশ্ন, রেটোরিক্যাল কোয়েশ্চেন, একটা প্রশ্নকে আমাদের সামনে তুলে ধরছেন যে তোমার সৌন্দর্য যা আমার কাছে অসাধারণ, তাকে কি আমি গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করব? সো দেয়ার ইজ আ কোয়েশ্চেন। কবি একটা আর্গুমেন্টকে প্রেজেন্ট করছেন, কিন্তু সেই আর্গুমেন্টটা তিনি ওপেন করছেন একটা কোয়েশ্চেনের সাহায্যে। এ রেটোরিক্যাল কোয়েশ্চেন ইজ দেয়ার। ওকে, এটা খেয়াল রাখা। অ্যান্ড শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ মেটাফোর। এটা একটা রূপক অর্থে ব্যবহার হচ্ছে। সামার্স ডে, সামার্স ডে ইজ লাভলি অ্যান্ড ওয়ার্ম, খুব উষ্ণ, খুব মনোরম। তার সঙ্গে কবি কিসের তুলনা করছেন? এই বন্ধুর সৌন্দর্যের তুলনা করছেন। বাট দ্য সিমিলারিটি ইজ ভেরি অবস্কিওর। একটা যখন ডিরেক্ট তুলনা আমরা করি তাকে আমরা বলি সিমিলি, আর দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ মেটাফোর। বন্ধুর সৌন্দর্যের সঙ্গে গ্রীষ্মের দিনের সৌন্দর্যের একটা তুলনা করা হচ্ছে, কিন্তু সেটা প্রথমেই আমরা বুঝতে পারবো না, কারণ এখানে কোনো ডিরেক্ট সিমিলারিটি খুঁজে পাওয়া যাবে না। কবি একটা মেটাফোরের মাধ্যমে বন্ধুর সৌন্দর্যকে এই গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সঙ্গে তুলনা করবেন বলছেন, এবং তিনি একটা প্রশ্ন রাখছেন যে তোমার সৌন্দর্য কি ওই গ্রীষ্মের দিনের সৌন্দর্যের মতোই, না তারও
আরও একটু এগিয়ে যেতে হবে, তোমার সৌন্দর্য সেই গ্রীষ্মের দিনের সৌন্দর্যকেও ছাপিয়ে যাবে। সো দ্য ভেরি ফার্স্ট লাইন ইজ দ্য এক্সাম্পল অফ এ রেটোরিক্যাল কোয়েশ্চেন অ্যান্ড দ্য এক্সাম্পল অফ এ মেটাফোর। ওকে, দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি আরও সুন্দর এবং আরও সহিষ্ণু, তুমি ওই গ্রীষ্মের দিন বা ওই গ্রীষ্মকালের থেকে আরও সুন্দর, তুমি আরও সহিষ্ণু। গ্রীষ্মের যে সৌন্দর্য মানে গ্রীষ্মের যে ওয়ার্মথ বা তাপ, সেটাও একটা সার্টেন টাইমের পরে লোকেরা নিতে পারে না, কিন্তু তোমার সৌন্দর্য সেটা শুধুমাত্র সুন্দর তাই না, সেটা লোকেরা দীর্ঘ সময় ধরে তোমার সৌন্দর্যকে সহ্য করতে পারে। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দিস আর্ট মিনস আর, অ্যান্ড দাউ মিনসও ইউ। দাউটা হচ্ছে ইউ বা তোমার আর্কেইক ফর্ম, আর আর্ট এটা হচ্ছে আর এর আর তার আর্কেইক ফর্ম। ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, ইউর বিউটি ইজ মোর বিউটিফুল অ্যান্ড মোর টেম্পারেট। তোমাকে সহ্য করা যায়, গ্রীষ্মের সেই সৌন্দর্য একটা সার্টেন টাইমের পর তখন আর নেওয়া যায় না, কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে নেওয়া যায় বন্ধু। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, এটা একই সঙ্গে একটা হাইপারবোল বা অতিশয়োক্তি এবং একটা পার্সোনিফিকেশন, মানে প্রাণহীনে প্রাণদান, এ দুটোরই উদাহরণ। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ঝোড়ো হাওয়া, গ্রীষ্মের ঝোড়ো হাওয়া, যে মে মাসের যে কুড়িগুলো, বার্ডস অফ মে সাধারণত রোজ বা গোলাপকে বলা হয়, মানে ইংল্যান্ডে ওই মে মাসেতে খুব সুন্দর গোলাপ ফোটে এবং বার্ডস অফ মে বলতে আমরা গোলাপকেই বুঝি। তাই তিনি বলছেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এই হাওয়া, ঝোড়ো হাওয়া যেটা গ্রীষ্মেতে মাঝে মাঝেই পরিলক্ষিত হয়, সেটা ওই ডার্লিং বার্ডস অফ মে, সেই প্রিয় মে মাসের যে কুড়িগুলো, অর্থাৎ প্রিয় মে মাসের গোলাপের কুড়িগুলোকে মাঝে মাঝেই কাঁপিয়ে দেয়। গ্রীষ্মের এই সৌন্দর্য সুন্দর হলেও মাঝে মাঝে আমরা দেখি গ্রীষ্মের দিনের শেষের দিকে যে ঝোড়ো হাওয়া বয়, তাতে গোলাপের কুড়িগুলো কেঁপে কেঁপে ওঠে বা তাদের মধ্যে একটা আন্দোলন লক্ষ্য করা যায়, মানে তারা যেন সেই ঝোড়ো হাওয়াটা নিতে পারছে না। ঠিক আছে, এই যে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, দিস ইজ আ ভিজুয়াল ইমেজারি। ভালো করে কল্পনা করে দেখুন, যখন হাওয়াটা বইছে, যখন মনে হচ্ছে যে গোলাপের এই ডালগুলো কাঁপছে, এইটার লাইনটা পড়ার সঙ্গে সঙ্গেই যেন আমরা আমাদের মানুষ চোখে সেই ছবিটা দেখতে পাই। দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ ভিজুয়াল ইমেজারি। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা একটা একই সঙ্গে পার্সোনিফিকেশন এবং একই সঙ্গে অ্যালিটারেশনের উদাহরণ। দেখুন, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এই যে একটা ঝংকার, একটা সুললিত ঝংকার আপনারা শুনছেন, যেটা হচ্ছে অ্যালিটারেশন, রেজোনেন্স, তার উদাহরণ, এবং একই সঙ্গে এটা একটা পার্সোনিফিকেশনের উদাহরণ। অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং গ্রীষ্মের এই যে সময়, সেটার আমাদের জন্য খুব অল্প সময়। গ্রীষ্মের দিনের বা গ্রীষ্মকালের স্থায়িত্ব আমাদের জীবনে, অর্থাৎ ইংল্যান্ডের কথা বলছেন কবি, সেখানে খুবই সীমিত। গ্রীষ্মের দিন এত মনোরম, লোকেরা এত তাকে চায়, মানে এত সে কাম্য, কিন্তু আমরা দেখছি গ্রীষ্মের সময়টা খুবই স্বল্প। সামার লিজ, ভেরি ইম্পর্টেন্ট। লিজ কি? লিজ ইজ আ লিগাল কন্ট্রাক্ট। লিজ হচ্ছে একটা লিগাল কন্ট্রাক্ট, মানে এ লিগাল কন্ট্রাক্ট বিটুইন দ্য ওনার অ্যান্ড দ্য ইউজার। একজন মালিক রয়েছেন, তিনি তার কোনো জিনিসটাকে ব্যবহারের জন্য কাউকে সম্মতি দিচ্ছেন একটা সার্টেন টাইম তাকে ব্যবহারের জন্য। এখানে যেন প্রকৃতি এই সামার টাইমটাকে আমাদের কাছে লিজ দিচ্ছে। প্রকৃতি বা নেচার এই সামারের এই বিউটি বা এই সামার টাইমটা বা এই গ্রীষ্মের দিনের এই যে সৌন্দর্য, সে যেন আমরা হচ্ছি ইউজার, আমরা এই সামারটাকে ব্যবহার করছি, এই সামারের বিউটিটাকে অনুভব করছি, আমাদেরকে একটা সার্টেন টাইমের জন্য লিজ দিচ্ছেন, বা তিনি চুক্তিপত্রের মাধ্যমে আমাদেরকে সেটাকে ভোগ করতে দিচ্ছেন। এবং যখনই চুক্তি শেষ হবে, প্রকৃতি গ্রীষ্মকে বা এই লিজটাকে, মানে কন্ট্রাক্ট যেই শেষ হয়ে যাবে, এই লিজটাকে প্রকৃতি সরিয়ে নেবে। অসাধারণ সুন্দরভাবে শেক্সপিয়ার এই কোয়াট্রেনটা শেষ করছেন। তিনি বলছেন, অ্যান্ড সামার লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট, এবং এই যে
গ্রীষ্মের এই সৌন্দর্য যেটা প্রকৃতি আমাদেরকে উপভোগ করতে দিয়েছে সেটার টাইম স্প্যান বা পিরিয়ড ইজ ভেরি শর্ট। সো ইচ অ্যান্ড এভরি আর্থলি বিউটি ইজ ট্রানজিটরি। যেটা কবি এই কবিতার প্রথম 4টে লাইনের মাধ্যমে বলতে চাইছেন, গ্রীষ্মের রেফারেন্সে তিনি বলতে চাইছেন যে প্রকৃতির সমস্ত সৌন্দর্য ইজ ভেরি মাচ ট্রানজিটরি, ভেরি মাচ মর্টাল, খুব ক্ষণস্থায়ী। দিস ইজ নট পার্মানেন্ট। আমরা সেই সৌন্দর্যে মোহিত হয়ে যেতে পারি, কিন্তু সেই সৌন্দর্য খুব টেম্পোরারি বা transitory. Sometimes too hot the eye of heaven shines, and often in his gold complexion dimmed, and every fair from fair sometime declines by chance or nature's changing course untrimmed. অসাধারণ সুন্দর 4টে লাইন। কি বলছেন শেক্সপিয়ার? সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, মাঝে মাঝে আই অফ হেভেন অর্থাৎ সূর্য খুব তীব্রভাবে কিরণ দেয়। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, মাঝে মাঝে স্বর্গের যে চোখ তা খুব তীব্রভাবে কিরণ দেয়। আই অফ হেভেন অর্থাৎ সূর্য, সূর্যকে আই অফ হেভেন বলা হয় কারণ সে স্বর্গের চোখ। হেভেন মানে স্বর্গ, তার চোখ হচ্ছে সূর্য। মাঝে মাঝে সূর্য খুব তীব্রভাবে কিরণ দেয়। স্পিয়ার তার এই সেকেন্ড কোয়ার্ট্রেনে আরও একটা আর্গুমেন্ট প্রেজেন্ট করছেন। তিনি বলছেন, মানে তিনি তার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে এই গ্রীষ্মের সৌন্দর্যের তুলনা করছেন এবং তিনি দেখাচ্ছেন যে কেন গ্রীষ্মের সৌন্দর্যের থেকেও তার বন্ধুর সৌন্দর্য বেশি আকর্ষণীয় বা মনোরম। কেন সেই সৌন্দর্যটাকে বেশি পার্মানেন্ট হতে হবে? তার কারণ গ্রীষ্মের সৌন্দর্য যেটা সত্যিই অসাধারণ, কিন্তু মাঝে মাঝে গ্রীষ্মের সৌন্দর্যও আনবেয়ারেবল হয়ে পড়ে, অসহ্য হয়ে পড়ে। তার কারণ মাঝে মাঝে সূর্য তীব্রভাবে উষ্ণতা ছড়ায় বা তীব্রভাবে কিরণ। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন। এখানেও একটা প্রাণ দান করা হচ্ছে যে হেভেনের আই মানে হেভেন এটা প্রাণহীন একটা বস্তু, তাতে প্রাণদান করা হচ্ছে, তাতে একটা আইকে দেওয়া হচ্ছে। হেভেনের যে চোখ, যে প্রাণহীনের প্রাণদান, সেটা আমরা জানি পার্সোনিফিকেশান, এটাও একটা পার্সোনিফিকেশানের উদাহরণ। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান ডিম, এবং মাঝে মাঝেই আমরা দেখি তার সোনালি গাত্রবর্ণ ফ্যাকাশে হয়ে যায়। মাঝে মাঝেই সূর্যের যে সোনালি রং সেটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে বা সকাল গড়িয়ে যখন বিকেল নামে বা বিকেল ঢলে, তখন আমরা দেখছি সূর্য যা একটা হলদে যে রং এই পৃথিবীর বুকে ছড়িয়ে দেয় বা সোনালি রং ছড়িয়ে দেয়, সেই রংটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে পড়ে। অর্থাৎ যেটা কবি বলতে চাইছেন যে এই ন্যাচারাল অবজেক্টের মধ্যেও আমরা একটা ডিকে বা একটা তার ক্ষয়ে যাওয়া লক্ষ্য করছি। সূর্য যা সবসময় আমাদেরকে কিরণ দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি সূর্যের তাপ আমাদেরকে গায়ে নিতে পারছি না বা সহ্য করতে পারছি না, এবং সেই সূর্যের যে কিরণ যা গোটা পৃথিবীকে উজ্জ্বলতায় ভরিয়ে দেয়, সোনালি আবেশে ভরিয়ে তোলে, তাও মাঝে মাঝে মানে প্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা দেখি অনুজ্জ্বল বা ফ্যাকাশে হয়ে ওঠে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্স অ্যান্ড ডিম, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশান। এখানেও এই সূর্যকে প্রাণ দেওয়া হচ্ছে, মানে প্রাণহীনে প্রাণ দেওয়া হচ্ছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই কবিতার সম্ভবত এটাই শ্রেষ্ঠ লাইন। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রতিটি সুন্দর থেকে একসময় হারায় তার সৌন্দর্য। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এটা প্রশ্ন আসে যে এভরি ফেয়ার এবং ফেয়ার এই কথা দুটোর অর্থ কী? এই পুরো লাইনটা হচ্ছে প্রতিটি সুন্দর হারায় তার সৌন্দর্য সময়ের কষাঘাতে। দ্য ফার্স্ট ফেয়ার, এভরি ফেয়ার, এটা হচ্ছে বিউটিফুল থিংস। প্রশ্ন আসে প্রথম ফেয়ারের মানে কি এবং দ্বিতীয় ফেয়ারের মানে কি? প্রথম ফেয়ারের মানে এভরি ফেয়ার, দ্যাট ইজ এভরি বিউটিফুল অবজেক্ট। আর সেকেন্ড যে ফেয়ার, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্যাট বিউটিফুল অবজেক্ট। প্রথম ফেয়ারের মানে হচ্ছে বিউটিফুল অবজেক্ট বা সুন্দর জিনিস, এবং দ্বিতীয় ফেয়ারের মানে হচ্ছে সেই সুন্দর জিনিসের সৌন্দর্য। সো দ্য ফার্স্ট ফেয়ার রেফার্স টু এ বিউটিফুল থিং অর এনি বিউটিফুল থিং, অ্যান্ড দ্য সেকেন্ড ফেয়ার রেফার্স টু ইটস বিউটি, প্রতিটি সুন্দর জিনিসের সৌন্দর্য। ওকে, এবং এই সুন্দর জিনিসের সৌন্দর্য আমরা দেখছি সামটাইম ডিক্লাইন, মাঝে মাঝে
সেটা কমে যায় বা ম্লান হয়ে যায়। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুন্দর জিনিসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিকজ এভরিথিং ইজ ট্রানজিটরি ইন দিস ওয়ার্ল্ড, নাথিং ইজ পারমানেন্ট। দ্য লাইফ স্প্যান অফ ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি শর্ট লাস্টিং ইন দিস মর্টাল ওয়ার্ল্ড। সেই জন্যই আমরা দেখছি প্রত্যেকটি সুন্দর জিনিস একটা সময় সেই সৌন্দর্য লোককে মোহিত করলেও আফটার আ সার্টেন স্প্যান অফ টাইম দ্য বিউটি ডিমিনিসেস। আফটার আ সার্টেন স্প্যান অফ টাইম সেই সৌন্দর্য হ্রাসপ্রাপ্ত হয়। প্রত্যেকটি সুন্দর জিনিসেরই সেটা হয়। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। একটা অনুপ্রাস বা ধ্বনির তার উদাহরণ হচ্ছে অ্যালিটারেশন। দেখুন রেজোনেন্স রয়েছে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন, এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের উদাহরণ। এবং এর পরের যে লাইন অর্থাৎ এই কোয়ার্টারে যেটা লাস্ট লাইন, সেটাও আর একটা অ্যালিটারেশনের উদাহরণ। দেখুন সেটা, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড। বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, এটাও একটা অ্যালিটারেশন বা অনুপ্রাসের উদাহরণ। এটার মানে কি? বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিম, প্রত্যেকটি সুন্দর জিনিস হারায় তার সৌন্দর্য যখন আমরা দেখি প্রকৃতির মধ্যে পরিবর্তন আসে, মানে সময়ের তালে তাল মিলিয়ে প্রত্যেকটি সুন্দর জিনিস তার সৌন্দর্য হারায়। বাই চান্স অকারণে, অর নেচার্স চেঞ্জিং কোর্স, অথবা এই বাধাহীনভাবে প্রকৃতির যে পরিবর্তন সেটা এই সুন্দর জিনিসের সৌন্দর্যকে কমিয়ে দেয় বা ডিমিনিশ করে। চেঞ্জিং কোর্স ইজ নাথিং বাট দ্য ন্যাচারাল কোর্স অফ টাইম। ওকে, সময়ের পরিবর্তন। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, হুয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোয়েস্ট। অসাধারণভাবে থার্ড কোয়ার্টারে শেক্সপিয়ার তার যে নেক্সট আর্গুমেন্ট সেটা প্রেজেন্ট করছেন। কি সেই আর্গুমেন্ট? যে তোমার সৌন্দর্য কেন সামারের সৌন্দর্যের থেকেও আরও বেশি গ্রহণযোগ্য, আরও বেশি মনোরম, এবং কেন তোমার সৌন্দর্য পার্মানেন্ট হওয়া দরকার সেটা শেক্সপিয়ার আর্গুমেন্টের মাধ্যমে তুলে ধরছেন। এবং তিনি কি বলছেন? বাট দাই, বাট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, বাট, কিন্তু দুটো আর্গুমেন্ট শেক্সপিয়ার অলরেডি প্রেজেন্ট করেছেন। এরপরে একটা কন্ট্রাস্টিং আর্গুমেন্ট, মানে প্রথম দুটো আর্গুমেন্টে তিনি গ্রীষ্মের দিনের সৌন্দর্য এবং কেন সেটা মাঝে মাঝে ক্ষণস্থায়ী হয় তা বর্ণনা করেছেন। এরপরে এই বাট ওয়ার্ডটা দিয়ে তিনি একটা কন্ট্রাস্টিং আইডিয়া প্রেজেন্ট করছেন, যেখানে তার বন্ধুর সৌন্দর্যকে তিনি তুলে ধরছেন। এবং তিনি কি বলছেন? বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কোনোদিন ফেড বা মলিন হবে না। তোমার যে সৌন্দর্য, তোমার যে বিউটি, দ্যাট ইজ ইটার্নাল। কীভাবে ইটার্নাল হবে সেটা পরে আসছি। বাট টু মি, টু দ্য পোয়েট, দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ ইটার্নাল। বন্ধুর সৌন্দর্য কবির কাছে সেটা চিরস্থায়ী। তার কারণ দ্যাট বিউটি ইজ মোর টেম্পারেট, মোর লাভলি দ্যান আ সামার্স ডে। সেই সৌন্দর্য একটা গ্রীষ্মের দিনের থেকে অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি মনোরম। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, তোমার চিরন্তন সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তোমার সৌন্দর্য তুমি হারাবে না। নট লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তুমি যে সৌন্দর্য ফেয়ার, তুমি যে সৌন্দর্যটা নিয়ে জন্মেছো সে সৌন্দর্য তুমি কোনোদিন হারাবে না। তোমার সৌন্দর্য নষ্ট হবে না, তোমার সৌন্দর্য চিরস্থায়ী হবে। এবং তুমি অন্যান্য জিনিস প্রকৃতির কষাঘাতে তাদের সৌন্দর্য হারিয়ে ফেলে, কিন্তু প্রকৃতি নেচারও তোমার সৌন্দর্য তোমার কাছ থেকে কাটতে পারবে না। কীভাবে কাটতে পারবে না সেটা পরে শেক্সপিয়ার বলছেন, কিন্তু তিনি দাবি করছেন, তিনি এটা আর্গিউ করছেন যে তোমার সৌন্দর্য চিরস্থায়ী হবে এবং প্রকৃতিরও ক্ষমতা নেই, সময় কাল যেটা সব থেকে ক্ষমতাশালী তারও ক্ষমতা নেই তোমার সৌন্দর্য তোমার কাছ থেকে কেড়ে নেয়। ঠিক আছে, নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, এখানে এই যে নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, দিস ইজ অলসো দ্য এক্সাম্পল অফ পার্সনিফিকেশন। এটাও একটা পার্সনিফিকেশনের উদাহরণ। ডেথ বা মৃত্যুতে প্রাণ দান করা হচ্ছে, সে একটা ক্ষমতাশালী সৈনিক বা ক্ষমতাশালী রাজা, তাকে মৃত্যুকে সেভাবে দেখানো হচ্ছে, মানে প্রাণহীনের প্রাণ দেওয়া হচ্ছে, এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। আর ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেড, ডেথ বা মৃত্যু ব্র্যাগ বা গর্ব বা অহংকার করতে পারবে না। মৃত্যু অন্যদের কাছ থেকে তাদের সৌন্দর্য কেড়ে নিতে পারে, কিন্তু
মৃত্যু তোমার কাছে এসে তোমার সৌন্দর্য কেড়ে নিতে পারবে না। তার কারণ তুমি সত্যিই সুন্দর, তোমার সৌন্দর্য পার্মানেন্ট বা চিরস্থায়ী হওয়া উচিত, সেই জন্যই তোমার সৌন্দর্য চিরস্থায়ী হবে এবং মৃত্যুরও ক্ষমতা হবে না তোমার সৌন্দর্যকে কেড়ে নেওয়া। ন্যাচারালি মৃত্যু এসে বড়াই করতে পারবে না যে সে তোমার সৌন্দর্য কেড়ে নিয়েছে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্লোয়েস, তোমার সৌন্দর্য ইটার্নাল লাইন্স চিরস্থায়ীভাবে আমার কবিতার মাধ্যমে টিকে যাবে। তোমার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য চিরস্থায়ী হবে, পার্মানেন্ট হবে ইন দিস ট্রানজিটরি ওয়ার্ল্ড। তোমার এই সৌন্দর্য উইল বি এ পার্মানেন্ট অবজেক্ট অফ অ্যাডমিরেশন, সেটা একটা পার্মানেন্ট অবজেক্ট অফ অ্যাডমিরেশন হবে। কীভাবে? থ্রু মাই ভার্স, থ্রু দিস ইটার্নাল ওয়ার্ল্ড। আমি কিছু কবিতা লিখব, সেই কবিতার মাধ্যমে আমি কিছু লাইন লিখব, সেই লাইনের মাধ্যমে তোমার সৌন্দর্য পার্মানেন্ট হবে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্লোয়েস, আমার এই লেখনির মাধ্যমে আমি তোমাকে চিরস্থায়ী করে যাব এবং আমার লেখনীতে তুমি সবসময় জল করবে। অসাধারণভাবে তিনটে কোয়ার্ট্রেনে শেক্সপিয়ার তার আর্গুমেন্টকে প্রেজেন্ট করলেন। নাও কামস দ্য কনক্লুডিং কাপলেট হোয়ার দ্য পোয়েট কনক্লুডস এভরিথিং। তিনি তিনটে আর্গুমেন্ট প্রেজেন্ট করেছেন। দুটো আর্গুমেন্ট সামারের বিউটি এবং কেন সেগুলো মাঝে মাঝেই অসহ্য হয়ে যায় সেটা তিনি বলেছেন, এবং থার্ড আর্গুমেন্টে তিনি বন্ধুর সৌন্দর্য কেন পার্মানেন্ট হওয়া দরকার এবং কিভাবে পার্মানেন্ট হবে তার একটা হিন্টও দিয়েছেন, এবং শেষের কনক্লুডিং কাপলেটে তিনি কনক্লুশন টানছেন এই গোটা কবিতাটার। তিনি কি বলছেন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। বোধহয় বিশ্ব সাহিত্যে এত গর্বোদ্ধত কথা বা বার্তা কোনো কবি দেননি যেটা শেক্সপিয়ার এই সনেট নাম্বার 18-এ দিচ্ছেন, এবং এই শেষের দুটো লাইন, এই কনক্লুডিং কাপলেটই এই সনেটটাকে বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি করে তুলছে। তিনি কি বলছেন? লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, মানে যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষের চোখ থাকবে সুন্দর জিনিসকে দেখার, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, ততদিন এই কবিতা, যে কবিতা আমি তোমার জন্য লিখছি, সেই কবিতা বেঁচে থাকবে। যে কবিতাতে আমি তোমার সৌন্দর্যের প্রশংসা করছি, সেই কবিতাও ততদিন বেঁচে থাকবে। যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, অর্থাৎ বেঁচে থাকবে, যতদিন মানুষ সুন্দর জিনিসকে দেখবে, যতদিন মানুষ সুন্দর জিনিস পড়বে বা কবিতা পড়বে, ততদিন আমার এই কবিতা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং আমি বন্ধু দাবি করছি যে আমার এই কবিতা তোমাকে পার্মানেন্ট বা চিরস্থায়ী করে যাবে। এত বড় কথা, নিজের কবিত্ব শক্তির প্রতি এত আস্থা, এত অহংকার একমাত্র শেক্সপিয়ারই করেছেন। মানে পরবর্তী ক্ষেত্রে আরও শেক্সপিয়ারকে অনুকরণ করে অনেকেই বলেছেন, কিন্তু এরকম স্ট্রেট ফরওয়ার্ডভাবে কেউ বলেননি, শেক্সপিয়ারই বলেছেন, এবং শেক্সপিয়ারের সেই ক্ষমতা ছিল তাই তিনি বলেছেন। তার কারণ আজ কয়েকশো বছর পরেও আমরা মন্ত্রমুগ্ধের মতো শেক্সপিয়ারের কবিতা পড়ি, এবং সেই কবিতা পড়ে কে সেই তার বন্ধু তার কথা ভাবি, তাকে খুঁজি। লাখো লাখো থিসিস লেখা হয়, হাজার হাজার মানুষ প্রতিদিন শেক্সপিয়ারের এই কবিতা পড়ে সৌন্দর্যের সংজ্ঞাকে খোঁজে। যতদিন পৃথিবীর মানুষ বেঁচে থাকবে, যতদিন পৃথিবীর মানুষ চোখ দিয়ে সুন্দর জিনিস দেখবে, মানে সুন্দর জিনিস যখন পৃথিবীর মানুষ দেখবে, প্রথম যে সৌন্দর্যের কথা, মানে যে সৌন্দর্যের সঙ্গে ওই সুন্দর জিনিসটার কম্পেয়ার করবে, সেটা আর অন্য কিছু না, তোমার সৌন্দর্য, যে সৌন্দর্যটাকে আমি আমার লেখনীর মাধ্যমে পার্মানেন্ট করে যাব। মানুষ প্রত্যেকটা সুন্দর জিনিসের মধ্যে একটা কম্পেয়ার করে, কিন্তু কম্পেয়ারের জায়গাটা কোথায়? কম্পেয়ারটা অন্য কিছুর সঙ্গে করবে না। এই সামার ডে যেটা এত সুন্দর, এত মনোরম, তার সঙ্গেও কম্পেয়ার করবে না। মানুষ যখনই পরবর্তী ক্ষেত্রে কোনো সুন্দর জিনিস দেখবে, তার কম্পেয়ারটা সে করবে দ্য একমি অফ কম্প্যারিজন, যেটা কম্পেয়ারের সর্বশ্রেষ্ঠ, সেটা হচ্ছে তোমার সৌন্দর্য, যেটাকে আমি চিরস্থায়ী করে যাব আমার এই লেখনীর মাধ্যমে। মানে এখানে বন্ধুর সৌন্দর্য সেটা পরবর্তী কথা, শেক্সপিয়ারের এই সনেটের মাধ্যমে যেটা প্রকাশ করা সেটা হচ্ছে তার ক্রিয়েটিভ পাওয়ার, তার ক্রিয়েটিভ অ্যাকিউমেন কোন পর্যায়ে, মানে তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ কবি বলেই মনে করতেন, এবং সেই আত্মম্ভরিতা তার এই সনেটের মাধ্যমে প্রকাশ করেছে। এবং সেই আত্মম্ভরিতা ইজ জাস্ট, আত্মম্ভরিতা গর্ব কোনো বা প্রাউড ফিল করা কোনো অন্যায় না। যার নিজস্ব সেই
ক্যাপেবিলিটি রয়েছে তিনি অবশ্যই গর্বী হবেন এবং শেক্সপিয়ার জানতেন হি হ্যাজ দ্যাট পাওয়ার, তার সেই ক্ষমতাটা রয়েছে। অসাধারণভাবে এই কবিতাটাকে শেষ করছেন শেক্সপিয়ার তার এই কনক্লুডিং কাপলেটে। এবং এই যে এই কনক্লুডিং কাপলেটটা এটা একটা অ্যালিগরি এবং হাইপারবোল দুটোরই উদাহরণ। এটা একটা অ্যালিগরি এবং এটা একই সঙ্গে একটা হাইপারবোল বা দম্ভক্তি, শেক্সপিয়ার গর্ব করছেন, তার দুটোরই উদাহরণ। এবং এখানে আমি বললাম কিনা মনে নেই, চলুন একবার বলে দিই। সেটা হচ্ছে এই যে লিজ, যে সামার্স লিজ হ্যাজ অল টু শর্ট এ ডেট, এই যে লিজ, সামার্স লিজ, এটা একটা মেটাফোর, মানে প্রকৃতি যেন কোনো কিছুর কন্ট্রাক্ট বা লিজ তার ব্যবহারকারীকে দিচ্ছেন ব্যবহার করার জন্য, এটা একটা মেটাফোরের উদাহরণ। ঠিক আছে, যাই হোক, এটা হলো গোটা শেক্সপিয়ারের সনেট নাম্বার 18। So this poem is a contrast between the beauty of a summer's day and that of his friend's beauty, and Shakespeare highlights the fact that his friend's beauty is more temperate, more lovely, more warm than a summer's day, and it is also permanent. A summer day is very transitory in nature, but the beauty of his friend is permanent. And he also asserts the fact that he has the power to immortalize the beauty of his friend through his verse. অসাধারণ সুন্দরভাবে শেক্সপিয়ার সেই বিষয়টিকে এই সনেটের মাধ্যমে তুলে ধরছেন। বাকি যা যা ইনফরমেশান দেওয়ার এবং যেখানে যেখানে প্রশ্ন হয় সবই আপনাদেরকে বলে দিলাম। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার এই জায়গাটাকে খুব ভালো করে খেয়াল রাখবেন। সামার্স লিজ এই কন্ট্রাক্টের ব্যাপারটাকে খেয়াল রাখবেন এবং ফিগার অফ স্পিচগুলোকে একটু মনে রাখবেন। আমি বলেই দিলাম, যে সমস্ত জায়গাগুলোকে আমি রিপিট করছি একটু খেয়াল রাখবেন। তার কারণ হচ্ছে এইগুলোতে মানে বিভিন্ন পরীক্ষাতে, বিভিন্ন রকম পরীক্ষাতে যখনই এখান থেকে প্রশ্ন হয় এই জায়গাগুলোর উপরে কোয়েশ্চেন সেট হয়। আমি যেহেতু আপনাদেরকে এমসিকিউ সব করে দিতে পারছি না, আমি কিন্তু বলতে বলতে যাচ্ছি, একটুখানি ভালো করে খেয়াল রাখবেন। এবং যা ইনফরমেশান এখানে প্রোভাইড করা আছে, যাই আসুক এই কবিতা থেকে বা শেক্সপিয়ার থেকে, আপনারা নির্দ্বিধায় তার উত্তর করতে পারবেন। ওকে, ভালো করে একটু শুনে নেবেন। আচ্ছা, কেমন লাগছে আমার এই পড়ানো? মানে আপনারা কিন্তু আমাকে জানাচ্ছেন না যে আপনাদের কেমন লাগছে বা এই ভিডিওগুলোতে আপনাদের উপকার হচ্ছে কিনা। মানে আমাকে জানান, বা যদি আপনাদের কিছু চাহিদা থাকে সেটাও আমাকে জানাতে পারেন, কারণ আপনারা না জানালে তো আমি বুঝতে পারবো না। আর যেটা আমি আগেও বলেছি যে আমি অন্য অনেক রকম মানে আমার স্টুডেন্ট অন্যান্য ক্লাসের ভিডিও করার ব্যাপার থাকে, তার মাঝখানে সময় বের করে আপনাদের জন্য ভিডিও করছি। কিন্তু সেই ভিডিও আপনাদের কাজে লাগছে কিনা, বা যদি কোনো স্পেসিফিক আপনাদের চাহিদা থাকে, কারণ আমি সব ভিডিও আলটিমেটলি হয়তো করে উঠতে পারবো না, যদি স্পেসিফিক কিছু চাহিদা থাকে সেটাকে জানান, আমি চেষ্টা করব সেগুলোকে ফুলফিল করার। ওকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।